সকলের ভেতরেই একটা লুকানো প্রতিভা থাকে। এমনকি আপনার মাঝেও রয়েছে এমন বিশেষ ক্ষমতা যা আপনিও জানেন না। কিন্তু কি ঘটবে যদি একবার এই লুকায়িত প্রতিভা আপনি আবিষ্কার করে ফেলতে পারেন? আজকের গল্পটা তেমনই এক এতিম ছেলেকে নিয়ে, যে কিনা নিজের লুকানো প্রতিভা খুঁজে বের করে হয়ে যায় কোটিপতি। গল্পটি শুরু হয় জাপানের একটি নদীর তীরে। পাপাসন নামে একটি গরিব ব্যক্তি তার মাছের দোকানের জন্য পাইকারি মাছ কিনতে যায়। সমুদ্রের তীরে ঘুরতে ঘুরতে তিনি হঠাৎ খেয়াল করেন কোথা থেকে যেন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। পাপাসন খেয়াল করল বাচ্চার কান্নার আওয়াজটি আর কোথাও নয়, বরং একটি কাঠের বাক্স থেকে আসছে। সে দ্রুত দৌড়ে যায় আর কাঠের বাক্সটি খোলে। সেখানে দেখে কাঠের বাক্সটিতে সুন্দর ফুটফুটে একটা বিদেশি বাচ্চা। হয়তো বাচ্চাটি সহ বাক্সটি কোনোভাবে নদীতে পড়ে ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছে গেছে, কিন্তু তা কি করে সম্ভব? কিছু ভেবে না পেয়ে তাই পাপাসন সে বাচ্চাটিকে তার সাথে নিজের ঘরে নিয়ে আসে। সে নাম দেয় ইক্কি। সে বাচ্চাটিকে লালন পালন করা শুরু করে। তারপর ঘটনা চলে যায় ১৬ বছর পরে। দেখা যায় ইক্কি এখন বড় হয়েছে এবং মাছের দোকানে তার বাবাকে সাহায্য করে। ইক্কি বিদেশি হওয়ার কারণে অনেকটাই আলাদা ছিল বাকি সকল জাপানি বাচ্চাদের তুলনায়। তাই তার সমবয়সী কেউই তার সাথে তেমন বন্ধুত্ব করতে চাইত না। একদিন ইক্কি কিছু পণ্য সামগ্রী কেনার জন্য বাজারে যাচ্ছিল এবং রাস্তায় সে হঠাৎ দেখতে পায় মার্শাল আর্টের একটি শো চলছে। কৌতূহলবশত ইক্কি সেখানে যায়। সে সেখানে গিয়ে দেখে কিমি নামের একটি মেয়ে মার্শাল আর্ট শিখছে। কিমির মার্শাল আর্ট খেলা দেখে ইক্কি মেয়েটির পিছু নেয়। তার পিছে পিছে গিয়ে সে মার্শাল আর্ট ডোজোতে পৌঁছে যায়, যেখানে কিছু বাচ্চা মার্শাল আর্টের ভয়ঙ্কর কিছু নিনজা টেকনিকের প্রশিক্ষণ নিচ্ছিল। যা দেখে ইক্কি ভাবে, ওরে বাপরে, এ তো বেশ বিপজ্জনক। এটা দেখার পর ইক্কির মনেও মার্শাল আর্ট শেখার ইচ্ছা জাগে। সে সেখানে মার্শাল আর্টের গুরুর সাথে পরিচয় হয়। তারপর তার ইচ্ছা প্রকাশ করে। তবে গুরুটি আগে থেকে সেখানে ইক্কির পরীক্ষা নেয়। পরীক্ষায় তাকে একটি ব্লেড ছুঁড়তে দেওয়া হয় এবং নিশানায় লাগাতে বলা হয়। কিন্তু এখানে ঘটে যায় এক বড় দুর্ঘটনা। ইক্কি নতুন হওয়ায় তার ছোড়া ব্লেডটি কিমির মুখে গিয়ে প্রায় লেগেই যাচ্ছিল। তবে তার আগেই মার্শাল আর্ট গুরু সেই ব্লেডটি ধরে ফেলেন। তখন ইক্কি প্রচুর লজ্জা পায়, কারণ সে ক্রাশের উপর আক্রমণ করেছে আর ক্রাশের সামনে এমন আনাড়ি আচরণ ইক্কিকে লজ্জায় ফেলে দেয়। তাই সে মার্শাল আর্ট ডোজো থেকে লজ্জায় বের হয়ে যায়। আর তখনই মার্শাল আর্ট গুরু সাবু খেয়াল করেন ইক্কির বাম পায়ে একটি নিশানা রয়েছে, যা দেখে মাস্টার সাবু চমকে ওঠে, কারণ এ যে কোনো সাধারণ নিশানা নয়। সে তড়িঘড়ি করে কিছু প্রাচীন বই পড়ে। সেখান থেকে মাস্টার সাবু জানতে পারে ইক্কির পায়ে থাকা বিশেষ চিহ্নটা ডান্সিং নিনজার চিহ্ন, যা নিনজাদের মধ্যে সবচেয়ে বিরল এবং বিপজ্জনক। তাদের কাছে সবই ফেলনা। অন্যদিকে ঘরে ফেরার পর ইক্কির মন খারাপ থাকে। তার নজর গিয়ে পড়ে একটি গানে ডান্সিং মেশিনের ওপর। ইক্কি মন ভালো করার জন্য গানের তালে তালে নাচার চেষ্টা করে, কিন্তু সে একদমই নাচতে পারে না। তবে অদ্ভুতভাবে কেন জানি আস্তে আস্তে মেশিনটির ওপর ইক্কির আকর্ষণ বেড়েই চলছিল। এরপর থেকে সে বেশিরভাগ সময় একা একা মেশিনের সাথেই নাচতে নাচতে সময় কাটাতে থাকে। পাশাপাশি সে নিজে নিজেই মার্শাল আর্ট শেখার চেষ্টা করে, কিন্তু সে যতবার মাস্টার সাবুর কাছে যায় প্রতিবারই মার্শাল গুরু তাকে বের করে দেয় সেখান থেকে। এভাবেই কিছুদিন পার হবার পর ইক্কি ডান্সিং মেশিনের সাথে নাচতে নাচতে ভালো ডান্সারে পরিণত হয়ে যায়। সে ডান্সিংয়ে বেশ কঠিন কঠিন স্টেপগুলো খুব সহজেই করে ফেলে, কিন্তু অপরদিকে নিনজা হওয়ার ক্ষেত্রে সে বেশ পিছিয়ে পড়ে। হঠাৎ একদিন ইক্কি ডান্সিং নিনজা সম্পর্কে জানতে পারে এবং সে গুরু সাবুর কাছে এই বিষয়ে আরও জানতে চায়। সে বলে, আমি ডান্সিং নিনজা হতে চাই। ইক্কির কথা শুনে সাবু হাসতে শুরু করে। তিনি ইক্কিকে বলেন, ডান্সিং নিনজারা অনেক শক্তিশালী হয়ে থাকে এবং তারা কঠিন প্রশিক্ষণ আর পরিশ্রমের মাধ্যমেই ডান্সিং নিনজা হয়ে ওঠে। তুমি তা পারবে না। আসলে এখানে মাস্টার সাবু ইক্কিকে বাজাচ্ছিল, কারণ তাকে আসল নিনজা হতে হলে পরিশ্রম করেই নিজের প্রতিভা বের করতে হবে। আর এই পরিশ্রম কতটা ভয়াবহ তা না শুনলে বিশ্বাস হবে না আপনারও। তারপর মাস্টার সাবু ইক্কিকে একটি ডান্সিং নিনজার স্টেপ করে দেখান, যেখানে একটি খাবারের বাটি কোনো টাচ ছাড়া নিজে থেকে নড়তে থাকে। ইক্কি মাস্টার সাবুকে জিজ্ঞেস করে তার মধ্যে ডান্সিং নিনজা হবার কোনো লক্ষণ রয়েছে কিনা। উত্তরে মাস্টার সাবু বলেন, তোমার মধ্যে ডান্সিং নিনজা হবার কোনো গুণ নেই। আসলে সাবু জানতেন
ইক্কি তার নিজের পরিচয় বুঝতে পারছিল না। সে যদি তার নিজের সম্পূর্ণ পরিচয় জানতে চায় তাহলে তাকে সর্বপ্রথম একটি মহিলা সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে। কিন্তু কে সেই মহিলা আর কি এমন আছে তার মাঝে তা একটু পরে জানা যাবে। এদিকে হতাশ হয়ে ইক্কি যখন রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ফিরছিল তখন হঠাৎ কিছু বখাটে ছেলেমেয়ে এসে তাকে উত্তপ্ত করতে থাকে। ইক্কি কারো সাথে মারামারি করতে চাচ্ছিল না, তাই সে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু বখাটে ছেলেগুলো ইক্কিকে মারতে শুরু করে। তখন হঠাৎ ইক্কি নিজে নিজে নাচতে নাচতে তাদের মারতে শুরু করে। তার নাচতে নাচতে মারার ব্যতিক্রম এই ধরন দেখে বখাটেগুলো হতবুদ্ধি হয়ে যায়। হার মেনে তারা অবশেষে ইক্কিকে গুরু বলে সমর্থন করতে থাকে। তারা ইক্কিকে রিকোয়েস্ট করে যে তাদেরও সে যেন এই টেকনিক শিখিয়ে দেয়। তারপর খুব সহজেই ইক্কি তাদের সাথে বন্ধু হয়ে যায়। এরপর সবাই একসাথে মিলে ডান্স করতে থাকে। ওদিকে এনসেল নামক একজন ব্যক্তিকে এবার দেখানো হয়, যে কিনা আমেরিকার একজন স্টার। এনসেলের সাথে তার প্রেমিকাকে দেখানো হয়, যার নাম ক্রিস্টাল। এরা দুজনই মার্শাল গুরু সাবুর সাথে দেখা করতে যাচ্ছিল জাপানে। আসলে এনসেল সাবুর কাছ থেকে মার্শাল আর্ট শিখেছিল, যা সে নিজের স্বার্থের জন্য ব্যবহার করত। আর তারা সাবুর কাছে এসেছিল একটি প্রাচীন নথি নিতে, যার সাহায্যে সে মিডিয়ার মালিকদের চাপ দিয়ে নিজের ফাইট শো শুরু করতে চাচ্ছিল। কিন্তু মাস্টার সাবু কিছু টাকার জন্য সে নথি দিতে সম্পূর্ণ না করে দেন, যার ফলে এনসেল প্রচণ্ড রেগে যায় এবং সাবুকে একটি মেশিনে বেঁধে অত্যাচার শুরু করে। কিন্তু মাস্টার তো সবসময় মাস্টারই। সাবুর শক্তির কাছে সেই মেশিন কিছুই করতে পারে না। মেশিন থেকে মুক্তি পেয়ে মাস্টার সাবু এনসেলের উপর হামলা শুরু করে দেয় এবং অপর পাশ থেকে এনসেলের গার্লফ্রেন্ড ক্রিস্টাল সেটি লক্ষ্য করে। সে বুঝতে পারে এনসেল কখনোই একা গুরু সাবুকে হারাতে পারবে না, তাই সে নিজের নিনজা ব্লেড দিয়ে সাবুকে মারার জন্য ছুড়ে মারে এবং এনসেল বন্দুকের সাহায্যে সাবুকে গুলি করে। এরপর তারা প্রাচীন নথিটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইক্কি সেখানে আসে আর দেখতে পায় সাবু মুমূর্ষু অবস্থায় সেখানে পড়ে আছে। নিজের শেষ সময় সাবু ইক্কিকে বলে যে এনসেল নিজের নিনজা টেকনিক খারাপ কাজের জন্য ব্যবহার করছে, তাকে থামাতে পারবে একমাত্র তুমি। মাস্টার সাবুর কথা শুনে ইক্কির এতটাই রাগ হলো যে সে আমেরিকা গিয়ে সাবুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ করে। এরপর ইক্কি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিজের মা বাবাকে বিদায় জানিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় আমাদের মাস্টার সাবু স্বর্গে গিয়েছেন, আর সেখানে সে সুন্দরী মেয়েদের সাথে খুব করছেন আর কি। কিন্তু মাস্টার সাবু এনজয় করলেও তার মন ইক্কির জন্য কিছুটা খারাপ ছিল। তাই সে ধ্যানে মগ্ন হয়ে স্বপ্নের মাধ্যমে তার সবচেয়ে ভালো ছাত্রী কিমির সাথে যোগাযোগ করে এবং কিমিকে ইক্কির খেয়াল রাখার কথা বলে। অপরদিকে এনসেল ফাইটিং শো শুরু করার জন্য চ্যানেল মালিকের সাথে যোগাযোগ করে। তারা খুব দ্রুতই তাদের শো টিভিতে নিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু চ্যানেল মালিকের এনসেলের সাথে কাজ করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ সে গুজব শুনেছিল এনসেল পাগল হয়ে গেছে। যা শুনে এনসেল এতটাই রেগে যায় যে সে মালিকের উপর আক্রমণ করে বসে। এনসেল তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে তাকে শো দেবার জন্য রাজি হয়। অপরদিকে ইক্কি কয়েক ঘন্টার ভ্রমণ শেষে আমেরিকা চলে আসে। আমেরিকায় এসে একটি হোটেলে ওঠে এবং পরের দিন থেকেই সে কিভাবে বদলা নেবে তার নীল নকশা তৈরি করতে থাকে। সর্বপ্রথম তাকে এনসেল পর্যন্ত পৌঁছাতে হবে। তবে কিছুটা খোঁজ করার পর সে সর্বশেষে এনসেলের বাড়ির ঠিকানা জানতে পারে, কিন্তু বাড়ির বাইরে থাকা সিকিউরিটি গার্ড তাকে আটকে ফেলে। ইক্কি তাদের জানায় সে এখানে বিশেষ কাজে এনসেলের কাছে এসেছে, কিন্তু গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। এরপর ইক্কি তার নিনজা স্টাইলে গার্ডের প্যান্ট খুলে দেয় এবং মেরে ভেতরে প্রবেশ করে। সবাই যখন গার্ডকে দেখে হাসতে থাকে তখনই ক্রিস্টালের নজর ইক্কির ওপর পড়তে থাকে এবং সে সহজেই বুঝতে পারছিল বাচ্চাটি সাবুর স্কুলের। সে তার নিনজা ব্লেড দিয়ে ইক্কিকে মারতে চায়, কিন্তু কিমি তখনই সেখানে এসে ইক্কিকে বাঁচিয়ে ফেলে। দ্রুতই সকল গার্ড তাদের দুজনের ওপর আক্রমণ করে বসে। ইক্কি আর কিমি তাদের ডান্সিং এবং নিনজা টেকনিকের সাহায্যে সকলকে মারতে শুরু করে। তখনই ইক্কি এনসেলের দিকে কিছু চপস্টিকের সাহায্যে আক্রমণ করে বসে এবং ক্রিস্টাল সেগুলো ধরে ফেলে এবং কিমি ইক্কিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ প্রতিশোধ নেবার এটা উপযুক্ত সময় নয়। পরবর্তীতে ক্রিস্টাল তার প্রেমিক এনসেলকে বোঝায় যে ইক্কি তার গুরু সাবুর হত্যার প্রতিশোধ নিতে এখানে এসেছে। ক্রিস্টাল আরও বলে ইক্কি তার ডান্সিং মুভ এবং নিনজা টেকনিক একত্রিত করে একটি আলাদা মার্শাল আর্ট আয়ত্ত করে ফেলেছে। যা শুনে এনসেলের চোখ কপালে উঠে যায় এবং সে দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এনসেলের তার কৈশোরের কথা মনে পড়ে যায়। সে বলে যখন সে 9 বছর বয়সের ছিল তখন তার মা তাকে একটি জ্যোতিষীর কাছে নিয়ে যায়। সেই জ্যোতিষী তাকে বলে একদিন এক ডান্সিং নিনজা তার
মৃত্যুর কারণ হবে, যার ফলে সে আরও ভয় পেয়ে যায় এবং ক্রিস্টালকে বলে যেভাবেই হোক ইক্কিকে মেরে ফেলতে হবে। অপরদিকে ইক্কি ও কিমি হোটেলে পৌঁছায় এবং ইক্কি কিমিকে একই হোটেলের রুমে নিয়ে থাকতে বলে। কিমি তখন বলে, আমি তোমার রুমেই থাকতে পারবো। কিমির এই কথা শুনে ইক্কি মনে মনে ভাবতে শুরু করে হয়তো কিমি তাকে পছন্দ করে। পরবর্তীতে কিমি গোসল করতে যায় এবং ইক্কি ঘরের মোমবাতি জ্বালিয়ে বিছানায় ফুল বিছিয়ে বিশেষ মুহূর্ত তৈরিতে ব্যস্ত থাকে। কিমি যখন গোসলখানা থেকে অনেকক্ষণ ধরে বের হতে না থাকে তখন ইক্কি ধ্যানে মগ্ন হয়ে আরেক দুনিয়ায় কিমির সাথে মিলিত হয়। সেখানে সে দেখে কিমি জাকুসিতে নাবু নামের একটি ছেলের সাথে ছিল। যখন নাবু ইক্কিকে সেখানে দেখে তখন সে তাকে ধাক্কা দিয়ে আসল দুনিয়াতে পাঠিয়ে দেয়, যার ফলে ইক্কির মন সম্পূর্ণ ভেঙে যায় এবং সে রুমের সকল ফুল ও মোমবাতি সরিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন কিমি গোসলখানা থেকে বাহিরে আসে এবং সে ইক্কিকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু ইক্কি বলে সব ঠিক আছে, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, এবং ইক্কি তার প্ল্যান তৈরি করতে চলে যায়। তারপর ইক্কি কিছুটা খোঁজ নিয়ে গার্লল্যান্ডের অফিসে গিয়ে পৌঁছায় এবং তাকে বলে যে তাদের দুজনের শত্রু একজনই, তাই তাদের একত্রিত হয়ে এনসালের মুখোমুখি হওয়া উচিত। ঠিক সেই সময় ইক্কির নজর গার্লল্যান্ডের পুরনো ছবিতে পড়ে এবং সে বুঝতে পারে গার্লল্যান্ড আসলে তার বাবা। যখন গার্লল্যান্ড ইক্কির মুখে বাবা ডাক শুনে তখন সে তার বাম পায়ের সেই চিহ্নটা খুঁজে পায় যা তার ছেলের পায়ে ছিল। তখনই সে বুঝতে পারে ইক্কি তার ছেলে। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন তার বাবা ইক্কির কাছে মাফ চায় বেপরোয়া জীবনের জন্য। তারপর তারা দুজনে মিলে একটি প্ল্যান তৈরি করে যে কিভাবে এনসালকে মারতে হবে। যখনই গার্ল ও ইক্কি অফিস থেকে বের হয় তখনই ক্রিস্টাল তাদের ওপর কিছু লোকজন দিয়ে হামলা করে বসে। গুন্ডাগুলো তাদের খুবই খারাপভাবে মারে। কিমি তাদের বাঁচাতে চলে আসে কিন্তু গুন্ডাগুলো গার্লল্যান্ডকে নিয়ে চলে যায়। ক্রিস্টাল কিমিকে হুমকি দেয় এবং বলে ইক্কি যতদিন পর্যন্ত তার নিজের দেশে ফিরতে না চায় ততদিন পর্যন্ত সে গার্লল্যান্ডকে ছাড়বে না। তারপর ইক্কি ও কিমি সেখান থেকে চলে গিয়ে নিজেদের হোটেলে ফেরত চলে যায় এবং পরবর্তী প্ল্যান তৈরি করতে থাকে। তখনই ইক্কির মাস্টার সাবুর কথা মনে পড়ে। গুরু সাবু তখন ইক্কিকে বলেছিল যে একটি মহিলাকে সম্পূর্ণ জানতে পারলেই ইক্কি তার নিজের আসল পরিচয় জানতে পারবে। এই জন্য ইক্কি কিমিকে চুমু দিয়ে অনুমতি চায়, যার ফলে সে তার বাবার ঠিকানা জানতে পারে। প্রথমে কিমি কিছুটা অস্বস্তিতে থাকলেও কিমি পরে তাকে অনুমতি দিয়ে দেয়। যখনই ইক্কি কিমিকে স্পর্শ করে তখনই সে দেখতে পায় তার পিতা কোথায় বন্দী রয়েছে। তারপর তারা দুজনেই দ্রুত সেখানে পৌঁছে যায় এবং দেখে গার্লল্যান্ডকে একটি টাইম বোমের সাথে বেঁধে রেখেছিল, যেটা নষ্ট করা যায় না। গার্লল্যান্ড তাদের বলে আজ থেকে এনসেলের টিভি চ্যানেল চালু হবে এবং সে প্রতিটি জায়গায় বোম লাগিয়ে রেখেছে, কারণ তার শোতে অনেক বড় বড় তারকারা আসতে চলেছে। বোম সেটের কারণ এনসেল সকলকে মেরে সে নিজে বড় টিভি স্টার হবে। গার্লল্যান্ড তাই ইক্কি ও কিমকে তাদের জীবন বাঁচাতে বলে। ইক্কি তার বাবাকে এভাবে মরার জন্য ছাড়তে চাইছিল না, কিন্তু অনেকের জীবন হুমকিতে থাকায় সে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। যখনই তারা সেখানে পৌঁছায় তখনই ক্রিস্টালের লোকজন তাদেরকে বন্দি করে ফেলে এবং তাদের ট্রাকে করে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। রাস্তায় কিমি ইক্কিকে নিজের নিনজা টেকনিক সম্পর্কে বলে। ইক্কি অনেক চেষ্টা করেও কিছুই করতে পারছিল না। তখনই কিমি তাকে চুমু দিয়ে নিজের প্রেমের বহিঃপ্রকাশ করে, যা শুনে ইক্কি খুবই খুশি হয় এবং তার শক্তি পুনরায় বের হয়। এরপর সে জাল থেকে মুক্তি পেয়ে পুনরায় সে শোতে চলে যায়। যখন তাদের মুখোমুখি এনসাল হয় তখন তাদের বলে আজ সবাইকে বোম দিয়ে মেরে ফেলব। তখনই ইক্কি তার ডান্সিং নিনজা মুভ দিয়ে সকল বোম একত্রিত করে ফেলে এবং সেগুলোকে আকাশে নিক্ষেপ করে আতশবাজির মতো ফুটিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে সকল গুন্ডা তাদেরকে হামলা করে বসে এবং ইক্কি তার ডান্সিং নিনজা মুভ দিয়ে সকলকে মারতে থাকে। এরই মধ্যে এনসাল তার হেলিকপ্টার দিয়ে ভাগতে চেষ্টা করে, আর তখনই ইক্কি তার ডান্সিং মুভ দিয়ে একটি বোমা হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারে, যা হেলিকপ্টারের পেছনের অংশে গিয়ে ফেটে যায় এবং হেলিকপ্টারের পেছনের অংশ নষ্ট হয়ে যায়। হেলিকপ্টার ধ্বংস হয়ে এনসাল সেখানেই মারা যায়। অবশেষে ইক্কি তার বাবার কাছে গিয়ে তার বাবাকে মুক্ত করে এবং তার গুরুর মৃত্যুর প্রতিশোধ নেয়, আর সাথে তার ক্রাশ কিমিকেও পেয়ে যায়।